হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু জিকে পার্টের যে ইতিহাসের যে প্রাচীন ভারত, সেই প্রাচীন ভারতের থিওরি ক্লাসটা আমরা কমপ্লিট করেছি। তোমাদের যেখানে আপার প্রাইমারি যে ক্লাস চলছে সেখানে কিন্তু আমি তোমাদের যে প্রাচীন ভারত যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান যে হিস্টোরি রয়েছে সেটা কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিয়েছি এবং তার উপরে তোমাদের এমসিকিউ সিরিজ চলছে। তো এর আগের ক্লাসে আমি কিন্তু 1 থেকে 30 পর্যন্ত তোমাদের টপ 30 এমসিকিউ করিয়েছিলাম। তো আজকে আমরা কিন্তু 31-এর পর থেকে আরও এমসিকিউ প্র্যাকটিস করব। তো এই ক্লাসটা শুধুমাত্র আপার প্রাইমারির জন্যই যে গুরুত্বপূর্ণ এমনটা নয়, যে কালকে তোমাদের যে নোটিফিকেশান বলেছে, মানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে যেটা জানানো হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা হবে সেখানেও কিন্তু জিকে পার্ট রয়েছে, সেটার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও যে এসএলএসটির 11-12-এর যে পরীক্ষা হবে, অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে, সেখানেও কিন্তু এই জিকে পার্টটা আসবে। তাই প্রত্যেকটা এক্সামের জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তার সঙ্গে কিন্তু তোমাদেরকে রেগুলার কিন্তু টপিক ওয়াইজ থিওরিটাকে অবশ্যই পড়তে হবে। থিওরি না পড়ে কিন্তু এমসিকিউ করতে যেও না, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় কোনো কিছুই পারবে না। মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখলে কিন্তু যে কোনো এমসিকিউ আসলে কিন্তু পরীক্ষায় তোমরা করতে পারবে। আর বারবার একটা জিনিসই বলবো, বারবার কিন্তু রিভিশন, বারবার যত বেশি রিভিশন করবে তত তোমার কিন্তু অ্যাকিউরেসি বাড়তে থাকবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। তো প্রথম প্রশ্ন বলছে, আর্যরা প্রথম কবে ভারতে এসেছিলেন? তাহলে আমরা যখন তোমাদের আর্য সভ্যতা পড়িয়েছিলাম বা বৈদিক সভ্যতা পড়িয়েছিলাম ইতিহাসে, তখন বলেছিলাম যে আর্যরা মানে আমাদের ভারতের আদিবাসী ছিল না, মানে ভারতে তারা বসবাস করতো না, তারা ভারতের বাইরে থেকে এসছে। মানে আমাদের যে মিডিল যে এশিয়ান মধ্য যে এশিয়া রয়েছে, মধ্য এশিয়া, সেই মধ্য এশিয়ার ভাগ থেকে এসছে। তা আসার পরে আমাদের যে সপ্ত সিন্ধু অঞ্চলটা রয়েছে, পাঞ্জাবের সাইডটা, সেই সপ্ত সিন্ধুতে কিন্তু তারা বসবাস করতে শুরু করে আর্যরা। তো আর্যরা যখন ভারতে প্রবেশ করলো তখন সে সালটা কত ছিল? পরীক্ষা প্রশ্ন। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আর্যরা ভারতে আসেন তখন হচ্ছে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টাব্দ নয় কিন্তু, খ্রিস্টপূর্বাব্দ, মানে যীশু খ্রিস্টের 1500 খ্রিস্টাব্দ আগে, যীশু খ্রিস্টের 1500 খ্রিস্টাব্দ আগে কিন্তু তারা এসেছিল। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে আর্যরা প্রথম ভারতে কবে এসেছিলেন? আর্যরা প্রথম ভারতে এসেছিলেন আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? খুব ভালো প্রশ্ন। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম পুরাণ, মহাভারত, রামায়ণ, ঋগ্বেদ। কী হবে অ্যান্সার? তাহলে আর্য মানে কি? বৈদিক সভ্যতা। আর বৈদিক সভ্যতা আমি পড়িয়েছিলাম কি, যে ঋগ্বেদ মানে বেদ, মানে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। অ্যাকচুয়ালি আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এবার বেদের 4টি ভাগ রয়েছে, সেই 4টি ভাগের মধ্যে সবথেকে পুরনো ভাগটা হচ্ছে ঋগ্বেদ। তাহলে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নামটা কি? আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। তো আমরা শুধু ঋগ্বেদ সম্পর্কে জানবো না, বাকি যে 3টে অপশন রয়েছে 3টে অপশন সম্পর্কে আমরা একটু মোটামুটি ধারণা নিয়ে রাখি। দেখো, প্রথমে জানবো পুরাণ সম্পর্কে। পুরাণ হলো হিন্দুদের ধর্মগ্রন্থ। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। তাহলে মহাভারত কে রচনা করেছিলেন? মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন, নামটা মাথায় রাখতে হবে। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন। আবার একটা কথা মাথায় রাখো, যে বাংলা ভাষায় মহাভারত প্রথম অনুবাদ করেছিলেন কে? পরীক্ষা যদি প্রশ্ন আছে বাংলা ভাষায় প্রথম মহাভারত রচনা করেছিলেন, নামটা হবে করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। তাহলে বাংলা ভাষায় প্রথম মহাভারত অনুবাদ করেছিলেন কে? নামটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, নামটা মাথায় রাখতে হবে। আর যিনি পরমেশ্বর দাস নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। পরবর্তীতে কাশিরাম দাস মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেন। তাহলে পরবর্তী টাইমে কিন্তু কাশিরাম কিন্তু বাংলা ভাষাতে আবার অনুবাদ করেন। ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামে সেটি পরিচিত। তাহলে কি বলছে? তাহলে মহাভারতকে বাংলা ভাষায় কী নামে ডাকা হয় যদি পরীক্ষা প্রশ্ন আসে? তাহলে আনসার হবে কি, ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত।
মহাভারত ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথম অনুরোধ করেছিলেন কে? কিশারী মোহন গাঙ্গুলি। এটা মাথায় রাখবে। মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য মুঘল সম্রাট আকবর কর্তৃক গঠিত দল ছিল। এই দলের কে ছিল? ফৈজি। এই দলের কে ছিল? ফৈজি ছিল, যেটা আবুল ফজলের ভাই, এবং আবদ আল কাদির, নামটা মাথায় রেখো, আবদ আল কাদির বাদাউনি। এই দুজন কিন্তু মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। আর ফার্সি ভাষায় মহাভারতকে কি বলা হতো? রোজমনামা। এই নামগুলো কিন্তু, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু মহাভারত থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে না। আমি পুরোটাই কিন্তু মহাভারত সম্পর্কে বলে দিলাম। এবার চলে আসি রামায়ণ সম্পর্কে। দেখো কি বলছে, রামায়ণ ঋষি বাল্মীকি রচনা করেছিলেন। রামায়ণ বাংলা ভাষায় কৃত্তিবাস ওঝা, খুব ইম্পর্টেন্ট। তাহলে রামায়ণ বাংলা ভাষায় রচনা করেছিলেন কে? কৃত্তিবাস ওঝা রচনা করেছিলেন। তার রচনা শ্রীরাম পাঁচালী, তার নামটা কী ছিল? বাংলা ভাষায় যে মানে তোমার রচনা করা হয়েছিল রামায়ণ, সেটাকে নামকরণ করা হয়েছে কি? শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাস রামায়ণ নামেও সেটা কিন্তু পরিচিত ছিল। রামায়ণ ইংরেজি ভাষায় রচনা করেছিলেন কে? যদি পরীক্ষা প্রশ্ন আসে, রামায়ণ ইংলিশ ভাষায় রচনা করেছিলেন রাফ টি.এইচ. গ্রিফিথ। এই নামটা মাথায় রাখবে। আর ফার্সি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন, ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন, তার নামটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। নামটা কি রয়েছে? নামটা দেখো বলা হয়েছে এখানে যে অনুবাদ করেছেন আব্দুল কাদির বাদাউনি। কি বললাম? আব্দুল কাদির বাদাউনি। আকবর তাকে এই কাজ করতে বলেছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে বাদাউনি কিন্তু রামায়ণকে অনুবাদ করেছিলেন ফার্সি ভাষায়। এটাও কিন্তু আকবরের সময়কালে হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? খুব ভালো প্রশ্ন। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম ছিল কি? নিস্কো, ইস্কো, ইস্কার, কোনোটে নয়। তাহলে সঠিক আনসার হবে কি? নিস্কো। তাহলে আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? আর্যদের স্বর্ণ মুদ্রার নাম ছিল নিস্কো। নেক্সট কোশ্চেন। বেদের ওপর নাম কি? বেদের ওপর নাম হচ্ছে শ্রুত, সূত্র, শ্রুতি, কোনোটা নয়। তাহলে বেদের ওপর নামটা কি? বেদের ওপর নাম হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, বেদের ওপর নাম হচ্ছে শ্রুতি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে বেদের ওপর নাম কি? বেদের ওপর নাম হচ্ছে শ্রুতি। চলো নেক্সট কোশ্চেন 35 বলছে বেদের কয়টি ভাগ রয়েছে? তো আমরা জানি বেদের মোট কিন্তু 4টি ভাগ রয়েছে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সে 4টি ভাগ কী কী দেখে নাও। বলছে বেদের মোট 4টি ভাগ রয়েছে। একটা হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আবার প্রত্যেকটি বেদের আবার 4টি করে ভাগ রয়েছে। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে বেদকে আমরা 4টি ভাগে ভাগ করব, আবার প্রত্যেকটি বেদকে আবার 4টি ভাগে ভাগ করব। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ক্লিয়ার সবার? চলো এবার যে 4টে ভাগ পড়লাম ওই ভাগগুলো সম্পর্কে একটু আমরা পড়ে নিই। বলছে কি দেখো যে এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি সংহিতা। সংহিতাতে কি রয়েছে? সংহিতা হচ্ছে মন্ত্র ও মানে যে বিভিন্ন শ্লোক, মন্ত্র বা বিভিন্ন হচ্ছে শ্লোক বা স্তোত্রের সংগ্রহ, কালেকশন থাকে। আর ব্রাহ্মণের কি থাকে? আচার, অনুষ্ঠান, যজ্ঞের ব্যাখ্যা, বিভিন্ন যে আচার থাকে, যজ্ঞ থাকে, বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে সেগুলো থাকে। আরণ্যকে কী থাকে? আধ্যাত্মিক জ্ঞান। ঠিক আছে, মানে মারা যাবার পরে যে জ্ঞানটা সেটা থাকে আরণ্যকে বা ধ্যান আলোচনা থাকে। আর উপনিষদে থাকে দর্শন বা আধ্যাত্মিক জ্ঞান। ঠিক আছে, উপনিষদটা হচ্ছে অ্যাকচুয়ালি দর্শন বা ফিলোসফি। 36 বেদের কোন অংশকে বেদান্ত বলে? বেদান্ত মানে কি? বেদের শেষ অংশ। বেদান্ত মানে বেদের শেষ অংশ। তাহলে বেদের কোন অংশকে বেদান্ত বলবে? শেষের অংশ, প্রথম, মাঝারি এবং সমগ্র। তো এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, শেষের অংশ। তাহলে বেদের কোন অংশকে বেদাংশ বলে? শেষের অংশকে। এবার নয় তো আর কোনোবার নয়। তাই টার্গেট সরকারি চাকরি, এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি, টার্গেট সরকারি চাকরি। এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি? প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি। এখানে আমরা 4টে কোর্স চালু করছি। 4টে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এখানে আমরা কী কী পাবো? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ। ঠিক আছে, তো আমাদের ক্লাসের টাইম রেগুলার 8:30। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ,
9647300217 নাম্বারটি দেখে নাও, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য, মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো 9647300217। ভর্তি চলছে, যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। তাহলে দেখো, তারপরে প্রশ্ন বলছে বৈদিক যুগের প্রধান দেবতাদের নাম কী ছিল। তাহলে বৈদিক যুগের বিভিন্ন যে দেবতা ছিল তাদের মধ্যে প্রধান দেবতার নাম ছিল ইন্দ্র। ঠিক আছে, ইন্দ্র হচ্ছে প্রধান দেবতার নাম। তাহলে বৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ছিল? বৈদিক যুগের প্রধান দেবতার নাম ছিল দেবতা ইন্দ্র। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা বিভিন্ন দেবতাদের সম্পর্কে জানব। বলছে দেখো, বৈদিক যুগে যে সমস্ত প্রধান দেবতা ছিল তাদের নাম হচ্ছে অগ্নি, ইন্দ্র, সোম, বিষ্ণু, রুদ্র, পরবর্তীকালে শিব কিন্তু হয়, এবং প্রজাপতি, যেটা পরবর্তীতে ব্রহ্মা হয়েছিল। এছাড়াও উল্লেখযোগ্য দেবীদের মধ্যে কে ছিলেন? উষা, পৃথিবী, অদিতি, সরস্বতী, সাবিত্রী, বাঘ, রাত্রি, আরণ্যিনী, এরা ছিল অন্যান্য মানে দেবী। ঠিক আছে, এবার বিভিন্ন দেবতাদের সম্পর্কে জানি। যে দেবতা ইন্দ্র, দেবতাদের অধিপতি বলা হয়। অধিপতি মানে দেবতাদের স্রষ্টা বলা হয়। তিনি ছিলেন দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি বজ্রপাত এবং বৃষ্টির দেবতা এবং যুদ্ধের দেবতা ছিলেন। এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। তাহলে যুদ্ধের দেবতা কে ছিলেন, বৃষ্টির দেবতা কে ছিলেন, বজ্রপাতের দেবতা কে ছিলেন? তাহলে হবে ইন্দ্র। অগ্নি মানে কি? অগ্নি মানে আগুন। তাহলে আগুনের দেবতা ছিলেন বা যজ্ঞের দেবতা ছিলেন, কারণ যজ্ঞ করতে গেলে কিসের দরকার? যজ্ঞ করতে গেলে আগুনের দরকার। সোম ছিলেন উদ্ভিদ বা ঔষধের দেবতা, ইন্দ্রের সাথে তিনি সম্পর্কিত ছিলেন। রুদ্র ছিলেন বায়ু ও ঝড়ের দেবতা। এই যে কিসের কি দেবতা, এগুলো একটু ভালো করে মনে রেখো তোমরা। চলো নেক্সট দেখো, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কী ছিল? অর্থাৎ দেখো, একটা কথা বলি, বৈদিক সভ্যতায় যে মানুষজন ছিল তাদের প্রধান মাধ্যম ছিল কি মানে কি বলবো, পশুপালন করা। ঠিক আছে, পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা, এবং তাদের যে প্রধান যে পশু বা গবাদি পশু তার নাম ছিল কাউ, মানে গরু। মানে আর্যদের প্রধান মানে পশু তার নাম ছিল কি? গরু। ঠিক আছে, তারা কি করতো? তাদের তো টাকা পয়সা ছিল না, তো তখনকার দিনে তারা কিন্তু যে কোনো জিনিস ক্রয় বিক্রয় বা আদান প্রদান করতো কিসের মাধ্যমে? গরুর মাধ্যমে। তাহলে আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? গরু। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, বা গবাদি পশু। নেক্সট কোশ্চেন দেখো, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ছিলেন? মানে বৈদিক সভ্যতা কারা তৈরি করেছিল? দ্রাবিড়, আর্য, হুন বা মারাঠারা? তাহলে কী হবে অ্যান্সার? তাহলে বৈদিক সভ্যতার স্রষ্টা বলা হয় কাদেরকে? আর্যদেরকে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট 40 নাম্বার, বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম কি? খুব ভালো প্রশ্ন, যে বৈদিক যুগে একজন বিদুষী নারী ইন্দ্রাণী, নন্দিনী, সোনালী আর লোপামুদ্রা। এগুলো সব কিন্তু তোমাদের থিওরি যখন আমি ক্লাস করিয়েছি তখন কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হচ্ছে লোপামুদ্রা। চলো নেক্সট দেখো, বৈদিক যুগে যে সমস্ত বিদুষী নারী ছিল তাদের মধ্যে ছিল কি? লোপামুদ্রা একজন ছিলেন, তার হচ্ছে ঘোষা একজন ছিলেন, আর অপালা একজন ছিলেন। এই তিনজনের নাম মুখস্থ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কমন আসবে যদি এইখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? তাহলে বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? বাংলা, সংস্কৃত, মারাঠি, গুজরাটি। তাহলে কী হবে? অবশ্যই সংস্কৃত ভাষা। তাহলে বৈদিক যুগে আর্যদের ভাষা কী ছিল? সংস্কৃত ভাষা ছিল। নেক্সট কোশ্চেন বলছে 200 রাজার যুদ্ধ। 200 রাজা মানে কি? 10টি রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ রয়েছে? ত্রিপিটক, ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এটা সঠিক আনসার হবে ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ হবে সঠিক আনসার। এবার আমরা ত্রিপিটক সম্পর্কে একটু জেনে নিই। ত্রিপিটক কি? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা ধর্মগ্রন্থ। ঠিক আছে, এটি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এবং এটি পালি ভাষায় লেখা। তাহলে ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। ত্রিপিটকের 3টে অংশ রয়েছে, একটা সুপ্ত পিটক, বিনয় পিটক আর হচ্ছে অভিধম্ম পিটক। সমস্ত কিছু আমি ডিটেলসে ক্লাস তোমাদের করিয়েছি। তারপর দেখো, বলছে 200 রাজার যুদ্ধটা
পারুসনি, দোসরাজার যুদ্ধ পারুসনি বা পারুসনি বর্তমান নাম রবি নদীর তীরে হয়েছিল, ঠিক যেটা সিন্ধু নদীর যে তোমার একটা শাখা নদী রবি নদী, তার রবি নদীর তীরে হয়েছিল, যেটা আগে নাম ছিল কি পারুসনি। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু প্রশ্নটা অনেক এক্সামে এসছে যে দোসরাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল। এই যুদ্ধটি ঋগ্বেদে বর্ণিত রয়েছে, যেখানে 10 জন রাজার একটি জোটকে ভারত গোত্রের রাজা সুদাস পরাজিত করেছিলেন, মানে 10 জন রাজা তারপর কি সুদাসকে পরাজিত করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম কি। তাহলে বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম কি হবে? মহাবীর, বুদ্ধদেব, তার থেকে পাণিনি এবং পার্শ্বনাথ। তাহলে বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম হচ্ছে বুদ্ধদেব। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো এবার আমরা একটু এদের সম্পর্কে জেনে নিই। অবশ্যই ডিটেলস ক্লাস তোমাদের করিয়েছি, তবু একটু এদের সম্পর্কে আমরা জেনে নিব। দেখো বলছে মহাবীর সম্পর্কে। মহাবীর খ্রিস্টপূর্বাব্দ 599 সালে বর্তমান ভারতের বিহার রাজ্যের বৈশালীর কাছে কুন্দল গ্রামে জন্মগ্রহণ করেন। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে মহাবীর জন্মগ্রহণ করে কোথায়? মহাবীর জন্মগ্রহণ করেছেন বিহারের বৈশালীর কাছে কুন্দল গ্রামে 599 খ্রিস্টপূর্বাব্দে। তিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন এবং শেষ তীর্থঙ্কর ছিলেন। তার পিতার নাম ছিল সিদ্ধান্ত, যিনি ক্ষত্রিয় বংশের প্রধান ছিলেন। আর মাতার নাম ছিল ত্রিশলা, যিনি লিচ্ছবি বংশের প্রধান চেতকের বোন ছিলেন। মহাবীরের আসল নাম ছিল বর্ধমান। তিনি 72 বছর বয়সে বর্তমানের বিহারের পাবনাপুরীতে মারা যান। মহাবীর, যিনি বর্ধমান নামেও পরিচিত, মানে তার যে আসল নাম, তার নাম কি ছিল? বর্ধমান। খ্রিস্টপূর্বাব্দ 527 বিহারের পাবাপুরীতে তিনি মারা যান। তাহলে এই যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো। এগুলো রিভিশন করাচ্ছি তোমাদের জাস্ট, এগুলো ডিটেলসে ক্লাস করানো হয়েছে, এমসিকিউর মাধ্যমে আবার রিভিশন করানো হচ্ছে। এবার চলে আসি আমরা গৌতম বুদ্ধ 623 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ নেপালে অবস্থিত লুম্বিনী প্রদেশে জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, যা বর্তমানে নেপালের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তার পিতার নাম ছিল শুদ্ধোধন, যিনি ছিলেন শাক্য বংশের নেতা, মানে প্রধান। মায়ের নাম ছিল মায়া, যিনি ছিলেন কলীয় রাজকন্যা। এগুলো একটু মনে রেখো, ঠিক আছে? এগুলো ক্লাস 8-এর বইয়ে রয়েছে, তাই এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের কুশীনগরে মারা যান। ইম্পর্টেন্ট। তাহলে গৌতম বুদ্ধ কোথায় মারা গেছিলেন? উত্তরপ্রদেশের কুশীনগরতে মারা যান, যেখানে তিনি 80 বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন। এই স্থানটি এখন বৌদ্ধ তীর্থস্থান নামে পরিচিত। তিনি 80 বছর বয়সে অর্থাৎ 483 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের কুশীনগর নামক স্থানে মারা গিয়েছিলেন। এই ঘটনাটিকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। তাহলে বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলতে বোঝায় কি? যে যখন গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 29 বছর বয়সে গৌতম বাড়ি ছেড়ে চলে যান এবং তার ধন সম্পদ জীবন প্রত্যাখ্যান করেন এবং তপস্বী বা চরম সশৃঙ্খলার জীবনযাপন করেছেন। মাত্র 29 বছরের বয়সে তিনি তার ছেলেকে রেখে চলে গেছিলেন। একটানা 49 দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয়া গ্রামে, ইম্পর্টেন্ট, তাহলে 49 দিন ধ্যান করছেন তিনি। একটানা 49 দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয়া নামে একটি অশ্বত্থ গাছের নিচে, যেটা বোধি গাছ বলা হয় বা বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। এবার আমরা পাণিনি সম্পর্কে জানব। পাণিনি একজন পণ্ডিত, যিনি সংস্কৃত ভাষার জন্য ব্যাকরণ প্রস্তুত করেছিলেন। তার লেখা বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। আর পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। তিনি জৈন ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে পরিচিত। তাহলে 4টে অপশান সম্পর্কে তোমাদেরকে একটু রিভিশন করিয়ে দিলাম। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ। কী হবে আনসার? তাহলে কী হবে? বৌদ্ধদের। তাহলে ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃত, বাংলা, পালি, মারাঠি। ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। এবার নয় তো আর কোনোবার নয়, তাই টার্গেট সরকারি চাকরি, এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি, টার্গেট সরকারি চাকরি। এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি? প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি।
এখানে আমরা 4টে কোর্স চালু করছি, 4টে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এখানে আমরা কী কী পাবো, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ, ঠিক আছে। তো আমাদের ক্লাসের টাইম রেগুলার 8:30। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি দেখে নাও। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য, মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, 9647300217। ভর্তি চলছে, যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্ন বলছে আর্য সত্য সম্বন্ধে কে বলেছেন, মহাবীর, বুদ্ধদেব, পার্শ্বনাথ, তীর্থঙ্কর। তা আর্য সত্য সম্পর্কে বলেছেন কে, বুদ্ধদেব। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো, আর্য সত্য বলতে বোঝায় গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত 4টি মহৎ সত্যকে বোঝানো হয়েছে। এই সত্যগুলি কি কি বলছে, দুঃখ, দুঃখের কারণ, দুঃখের অবসান এবং দুঃখ থেকে মুক্তির পথ। তাহলে বোঝা গেল, তাহলে আর্য সত্যকে প্রচলন করেন গৌতম বুদ্ধ। আর্য সত্যর 4টি পথ, যে 4টি পথ হলো কি, দুঃখ, দুঃখের কারণ, দুঃখের অবসান এবং দুঃখ থেকে মুক্তির পথ। বোঝা গেল, ক্লিয়ার। চলো 47, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন, বুদ্ধদেব, মহাবীর, শশাঙ্ক আর পুনিত্য। কী হবে আনসার, তাহলে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন, আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি, যে অপশন নাম্বার বি মহাবীর। তাহলে মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। চলো নেক্সট দেখো, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন, বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। এটা মাথায় রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। কর্ণ সুবর্ণ বা কর্ণ সুবর্ণা প্রাচীন বাংলায় প্রথম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। শশাঙ্কর শাসনকালে গৌড় রাজ্যের রাজধানী ছিলেন। তাহলে কি বললাম, যে এখানে যে আমি একটা কথা জানলাম যে শশাঙ্ক ছিলেন কি বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন। তিনি কোন বংশের রাজা ছিলেন, তিনি গৌড়ের রাজা ছিলেন, ঠিক আছে। তার রাজধানী কি ছিল, কর্ণ সুবর্ণ। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। শশাঙ্কের সভাকবি ছিলেন বাণভট্ট, তিনি কিন্তু হর্ষবর্ধনেরও সভাকবি ছিলেন। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, মহাবীর, পার্শ্বনাথ, গৌতম বুদ্ধ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি, ঋষভনাথ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে জৈন ধর্মের টোটাল কতজন ছিলেন, 24 জন কিন্তু তীর্থঙ্কর ছিলেন। নেক্সট দেখো, জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কি ছিল, ঋষভনাথ, মহাবীর, পার্শ্বনাথ, গৌতম বুদ্ধ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, মহাবীর। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অপশন বি। আর পার্শ্বনাথ ছিলেন কি 23তম, আর ঋষভনাথ ছিলেন প্রথম, আর গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। চলো নেক্সট দেখো, চতুর্জাম কে প্রবর্তন করেছিলেন, চতুর্জাম কে প্রবর্তন করেছিলেন, ঋষভনাথ, মহাবীর, পার্শ্বনাথ আর গৌতম বুদ্ধ। তাহলে চতুর্জাম কে প্রবর্তন করেছিলেন, এটা আমাদের সঠিক আনসার কী হবে, চতুর্জাম প্রবর্তন করেছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা, দেখো চতুর্জাম প্রবর্তন করার আগে আমরা একটা বিষয়টি জানবো, জিনিসটা কি, তারপর আমরা আনসারটা করছি। দেখো, চতুর্জাম হলো জৈন ধর্মের বর্ষার সময়, যা সাধারণত আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে। তাহলে চতুর্জাম মানে 4টে নিয়ম, যেটা হচ্ছে আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে। এটা জৈন ধর্মের একটা রীতি। এই সময়কালে জৈন সন্ন্যাসীরা বিশেষভাবে কঠোর নিয়ম কানুন মেনে চলেন এবং গৃহস্থদের জন্য বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ অংশ নেওয়া হয়। চতুর্জাম নীতি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচলন করেছেন। মাথায় থাকবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার সি পার্শ্বনাথ। চলো নেক্সট কোশ্চেন দেখো, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দশম অঙ্গ, একাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ আর ত্রয়োদশ অঙ্গ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার 3 দ্বাদশ অঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো, বুদ্ধ কথার অর্থ কী, বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, মিথ্যুক, জ্ঞান বা অলস। তাহলে বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, অপশন নাম্বার এ। দেখো,
এখানে কি বলছে, বলছে বুদ্ধ কথার অর্থ হলো যিনি বোধ বা জ্ঞান লাভ করেছেন, মানে জ্ঞানী। অন্যভাবে বলা যায় বুদ্ধ শব্দের অর্থ হলো যিনি আলোকিত বা জ্ঞানী বা জাগ্রত। এই শব্দটি মূলত সংস্কৃত ভাষায় একটি শব্দ যা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন বলছে মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? পাবানগরী, কুশীনগরী, তারপর বলছে কি এগানগরী, কোনোটাই নয়। তাহলে মহাবীর যেখানে দেহত্যাগ করেন সেটা হচ্ছে কি পাবানগরী। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট, ঠিক আছে, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? দেখো তাহলে বলছে কি গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? পাবানগরী, কুশীনগরী, এগানগরী, কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার হবে কি কুশীনগরী। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেন সেই স্থানের নাম কি? তাহলে বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ বা জ্ঞান লাভ করেছেন তার নাম হচ্ছে বুদ্ধস্থান, বুদ্ধগয়া, বুদ্ধনগরী, কোনোটা নয়। কিছুক্ষণ আগেই বললাম সেটা হচ্ছে একটা অশ্বত্থ গাছের নিচে বুধগয়াতে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। এটা সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল? বুদ্ধদেবের পুত্রের নাম ছিল অজয়, অরবিন্দ, রাহুল এবং কালী। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? রাহুল। তাহলে বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল? রাহুল। চলো নেক্সট দেখো, অষ্টাঙ্গিক মার্গের ওপর নাম কি? অষ্টাঙ্গিক মার্গের ওপর নাম অষ্টমার্গ, নবম মার্গ, সপ্তমার্গ, পানমার্গ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অষ্টাঙ্গিক মার্গের ওপর নাম হচ্ছে অষ্টমার্গ, মানে 8টা পথ, ঠিক আছে, 8টা নির্দেশিকা। সে 8টা নির্দেশিকা কি আমরা জানবো। দেখো, অষ্টাঙ্গিক মার্গ হলো বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা দুঃখ নিবারণের পথ বা দুঃখ থেকে মুক্তি লাভের একটি পথ। এটি 8টি সঠিক বা ভালো কাজের সমষ্টি যা দুঃখের কারণগুলো দূর করতে এবং নির্মাণ লাভের পথ দেখাতে সাহায্য করে। এবার তোমাদেরকে মেনলি এই 8টা পথ ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। কী কী দেখে নাও। এক হচ্ছে কি সঠিক দৃষ্টি মানে হচ্ছে রাইট ভিউ, সঠিক সংকল্প মানে রাইট রিসলভ, সঠিক বাক্য মানে রাইট স্পিচ, রাইট সঠিক কর্ম মানে হচ্ছে রাইট অ্যাকশন মানে সৎকর্ম, ঠিক আছে, সৎ দৃষ্টি, সৎকর্ম, সৎ সংকল্প, সৎ বাক্য, এগুলো ও তো ডিটেলসে যদি না মনে রাখো তাহলে এই অন্তত নামগুলো অন্তত মুখস্থ করো, কারণ পরীক্ষার নামগুলো আসবে, ঠিক আছে, নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক এই বলে। তারপরে বলছে কি দেখো, রাইট লাইভহুড মানে যে সঠিক জীবিকা, রাইট এফোর্ট সঠিক প্রচেষ্টা, রাইট মাইন্ডফুলনেস মানে সঠিক মননশীলতা, আর রাইট কনসেন্ট্রেশন মানে সঠিক সমাধি বা যেটাকে আমরা বলি কি মনোযোগিতা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলছে লোথাল কোথায় অবস্থিত? এটা সিন্ধু সভ্যতার পড়ানোর সময় বলেছিলাম। লোথাল পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলা, গুজরাট। তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি, গুজরাটে অবস্থিত লোথাল। নেক্সট কোশ্চেন, মহাজন শব্দের অর্থ কি? ক্ষুদ্র রাজ্য, বৃহৎ রাজ্য, মাঝারি রাজ্য, কোনোটা নয়। তাহলে মহাজন কথাটির অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। চলো নেক্সট দেখো, খ্রিস্ট 6ষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কয়টি মহাজন পদ ছিল? তাহলে টোটাল মহাজন পদ কয়টি ছিল? টোটাল মহাজন পদ ছিল আমাদের 16টা। এই জন্য এটাকে কী বলা হয়? ষোড়শ মহাজন পদ। কী বলা হয়? ষোড়শ মহাজন পদ। তাহলে এই ষোড়শ মহাজন পদ কী কী ছিল একটু আমরা দেখে নিই। দেখো, এই যে ষোড়শ মহাজন পদ ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে বিদ্যমান 16টি শক্তিশালী রাজ্য বা জাতি। এই রাজ্যগুলি ছিল মগধ, অঙ্গ, কাশী, কোশল, অবন্তী, বৎস, গান্ধার, কম্বোজ, চেদি, বজ্জি, মল্ল, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, আসাক, মহাজন, এরা ছিল। তাহলে এগুলো ছিল কিন্তু 16টা। তাহলে তোমাদেরকে কিন্তু 16টা নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। কেন বলো তো? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ষোড়শ মহাজন পদের অংশ নয়, তো একটা ভুল নাম দিয়ে দেবে, তখন তোমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়েছিল? অঙ্গ, মগধ, কালী আর কোশি। তাহলে সঠিক আনসার কী হবে? মগধ। আমরা জানি মগধ হয়েছিল। চলো নেক্সট দেখো, মগধের রাজা কে ছিলেন? শশাঙ্ক, রাজেন্দ্র চোল, বিম্বিসার, আলেকজান্ডার। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? বিম্বিসার। তাহলে মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন বিম্বিসার, মনে থাকবে। চলো নেক্সট দেখো, শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, এটা আমরা এর আগের বিষয়ে বললাম। আর রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের রাজা, আর আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা।
নেক্সট দেখো, কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? খুব ইম্পর্টেন্ট, কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? হুন, পার্সিক, ইহুদি এবং গ্রিক। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? পার্সিকরা। পার্সিকরা হবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, পার্সিকরা কবে ভারত আক্রমণ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? 550। তাহলে পার্সিকরা ভারত আক্রমণ করেছিল 550 খ্রিস্টপূর্বাব্দে। অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পড়ে রেখো। চলো নেক্সট দেখো, অশোক কবে সিংহাসনে বসেন? অশোক কবে সিংহাসনে বসেন? 558, 568, 269, 248। তো অনেক জায়গায় 268 পাবে বা 269 পাবে। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন। যিনি মগধের সম্রাট ছিলেন তিনি ছিলেন চন্দ্রগুপ্তের পুত্র এবং বিন্দুসারের পুত্র। এখানে দেখো, এখানে প্রশ্ন ছিল। নেক্সট দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, ধননন্দ, দেবানন্দ এবং শ্রীনন্দ। তাহলে কী হবে আনসার? নন্দবংশের প্রতিষ্ঠাতার নাম কি? আনসার করো। তো নন্দবংশের প্রতিষ্ঠার নাম হচ্ছে মহাপদ্মনন্দ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল? নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল? তাহলে আনসার হবে অপশন নাম্বার 2, ধননন্দ। ঠিক আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য। কী হবে? তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 323, 363, 324 আর 328। তাহলে এটা সঠিক আনসার হবে 324 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কে দিয়েছিলেন? চীনরা, গ্রিকরা, আরবরা, ইহুদিরা। তাহলে সঠিক আনসার কী হবে? গ্রিকরা। তাহলে বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কে দিয়েছিলেন গ্রিকরা। নেক্সট দেখো, অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু কে ছিলেন? অশোকের পুত্র, চন্দ্রগুপ্তের পুত্র, বিম্বিসারের পুত্র আর ধননন্দের পুত্র। তাহলে অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তিনি রাজা বিম্বিসারের পুত্র ছিলেন এবং মহাবীর এবং গৌতম বুদ্ধের সমকালীন ছিলেন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। তাহলে তিনি ছিলেন মহাবীর এবং গৌতম বুদ্ধের সমকালীন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর বৃহদ্রথ। তাহলে এটা সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি, বৃহদ্রথ। চলো লাস্ট কোশ্চেন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর অশোক। তাহলে এই প্রশ্নেরও আমাদের সঠিক আনসার কী হবে? যে অশোক। অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। চলো আর দুটো আছে, করিয়ে দিই। বলছে মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? মৌর্য রাজাদের রাজধানী ছিল পুরুষপুর, কর্ণসুবর্ণ, পাটনা, পাটলিপুত্র। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, পাটলিপুত্র। নেক্সট দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, প্রত্যেকটা আমি পড়িয়েছি ডিটেলসে, প্রত্যেকটা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী এবং অশোক। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? সিমুখ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। হয়তো আর কোনোবার নয়, তাই টার্গেট সরকারি চাকরি, এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি, টার্গেট সরকারি চাকরি। এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি? প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি। এখানে আমরা 4টে কোর্স চালু করছি, 4টে কোর্সেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এখানে আমরা কী পাবো? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ। ঠিক আছে, তো আমাদের ক্লাসের টাইম রেগুলার 8টা বেজে 30 মিনিট। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি দেখে নাও। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য, মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, 9647300217। ভর্তি চলছে, যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো।